হাই গাইজ, আজকে আমি তন্ময়, আমার সাথে আছে হচ্ছে মঈন আর একজন ভেরি স্পেশাল গেস্ট ফ্রান্সে থাকতেছে। হি ইজ এ ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার in Paris. He's working for he owns a company. It's called Wheatworks. Station হচ্ছে station F, right? আমাদের সাথে আছে মুনতাসির ভাই। মুনতাসির ভাই, যদি একটু কাইন্ডলি ব্রিফলি আপনার ব্যাকগ্রাউন্ড, what you're doing right now, একটু যদি এক্সপ্লেইন করেন। ফার্স্ট অফ অল, আমি অনেক সাকসেসফুল না, বাট মডারেটলি সাকসেসফুল বলা যায়। আর আমার ব্যাকগ্রাউন্ড হলো, আমি একজন সিরিয়াল টেক এন্টারপ্রেনার। আমি এখন পর্যন্ত দুইটা কোম্পানি বিল্ড করে সেল করছি এবং থার্ড কোম্পানি শুরু করেছি খুব রিসেন্টলি। এবং নতুন কোম্পানিটার নাম হলো উইটওয়ার্কস। আমরা এই উইটওয়ার্কস হলো একটা প্রোডাক্ট স্টুডিও, যেখানে আমরা এআই অ্যাডপশনের জন্য বিভিন্ন ধরনের কনজিউমার টুল ডেভেলপ করতেছি। আর আমার ব্যাকগ্রাউন্ড, আমি বাংলাদেশে ঢাকা থেকে বিলং করি এবং ফ্রান্সে মুভ করেছি 2 বছর হয়। এবং আমার কোম্পানি এখানে মুভ করার পিছনে বড় একটা কারণ হলো, আমরা এখানে যে স্টার্টআপ ক্যাম্পাস স্টেশনে, ওটার ফাউন্ডার্স প্রোগ্রামের পার্ট। আর আরেকটা ইনফরমেশন যেটা আমি মেনশন করতে চাই, সেটা হলো আমি মঈনের co-founder. So we have been working together for last 10 years. This is a very interesting information. So Moin basically, Moin and Muntasir bhai, they basically work together at Wheatworks. তারা দুজন মিলে আসলে এই very interesting একটা ভেঞ্চার ক্যারি অন করতেছে প্যারিসে। সো মঈন, তুমি যদি মুনতাসির ভাইকে একটু কিছু জিজ্ঞাসা করো। আজকে আমি ফোন দিয়ে করব, বিকজ আই হ্যাভ লিস্টেড মেনি কোশ্চেন্স ফর মুনতাসির ভাই। সো তুমি যদি তোমার থেকে শুরু করো, দেন আই হ্যাভ আ লিস্ট অফ কোশ্চেন লিস্টেড ইন মাই ফোন। আচ্ছা, আমি একজন টেক ব্যাকগ্রাউন্ডের মানুষ, কিন্তু আমি একটা আশ্চর্যজনক জিনিস দেখি বাংলাদেশে, যে বাংলাদেশে একটা মিসকনসেপশন আছে যে টেক ব্যাকগ্রাউন্ডের মানুষ না হলে টেক এন্টারপ্রেনার হওয়া যায় না, বা টেক এই ইকোসিস্টেমে জয়েন করা যায় না। সো এখানে আমি মুনতাসির ভাইয়ের কাছে স্পেশালি আমার জানার খুব ইচ্ছা, বা ওনার মাধ্যমে সবাইকে জানানোর ইচ্ছা, যে একজন নন টেক ব্যাকগ্রাউন্ডের মানুষ কিভাবে টেক এই ইকোসিস্টেমের মধ্যে ল্যান্ড করলো, এবং সোফার মানে এখন পর্যন্ত ওনার এক্সপার্ট, মানে এখন পর্যন্ত প্রফেশনাল লাইফ হচ্ছে প্রায় 12, 13, 14 বছরের। সো আমি এই পার্টটুকু ওনার কাছ থেকে জানতে চাই। ওয়েল, আসলে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হলো, আমি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং পড়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো এই কোর্সটা হলো একটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স। এটা মূলত is a intersection between a lot of different engineering and social science related course. তো আমার এই কোর্সটা করার পরে মানে যেটা আমি খুব ভালোভাবে শিখেছি, সেটা হলো ইকোনমিক্স, because it's a big aspect of urban and regional planning. So economics always helps with the planning and strategic development of a company. For sure. আর যেটা মঈন বলতেছিল, যে মিসকনসেপশন যেটা আছে বাংলাদেশে, যে টু স্টার্ট এ টেক কোম্পানি ইউ হ্যাভ টু বি এ টেক এক্সপার্ট অর সাম ইঞ্জিনিয়ার। তো আসলে একটা কোম্পানির অনেকগুলা ডিপার্টমেন্ট থাকে, তার একটা ডিপার্টমেন্ট হলো ইঞ্জিনিয়ারিং, এছাড়া বাকি যে ডিপার্টমেন্টগুলো থাকে সেগুলো আসলে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডেরই। তো ইটস নট ভেরি হার্ড টু স্টার্ট এ টেক কোম্পানি উইদাউট ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বাট engineering being the most essential one, you should always have an engineer in your company, and then someone যে business administration পড়ছে, অথবা human resource, অথবা comes from cultural background to build a company culture and all. তো আমার জার্নিটা শুরু হয় হলো, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন ঢাকায় সবাই টিউশনই করতো to make their pocket money. Right. So I tried it for 20 days and I didn't like it. So আমি তখন ডিসাইড করলাম যে কিভাবে টিউশনের অল্টারনেটিভ ওয়েতে হাউ ক্যান আই মেক লাইক 5 to 10,000 টাকা পার মান্থ। তো তখন আমার বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনটা নতুন নেওয়া হয়েছিল। So I came to know about things that people make money online by doing different stuff like freelancing and
2007 সালে 2007 সালে, হ্যাঁ। মানে তখনও ইন্টারনেট অত বেশি পপুলার না, মানে হ্যাঁ। মাস পিপলের কাছে কিন্তু অতটা মানে পপুলারিটি পায় নাই। তখন ইন্টারনেট আমরা একটা MP3 গান ডাউনলোড দিতাম এবং we used to wait 4-5 hours to complete it. True. So that was the stone age of internet. তো আমি তখন ওই গুগল করা শুরু করি. My journey started with the Google search how to make money online, and then I came to know about search engine optimization, digital product creation, এবং সেভাবেই আমি এগুলা শেখার চেষ্টা করি. We tried different things, then I met Moin and we started building products. So আমার জার্নির সবচেয়ে ক্রুশাল পয়েন্টগুলোর একটা হলো মইনের সাথে পরিচয় হওয়া, এবং we both decided যে আমরা ফ্রিল্যান্সিংও করবো না, আমরা we will create digital products. তো সেই ঢাকা থেকে আমরা ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশন শুরু করি, এবং the same journey is still going on, এবং সেটা এখন প্যারিস বেসড. That's it. অ্যামেজিং। আমার কয়েকটা প্রশ্ন আছে মুনতাসির ভাই। আমি জানতে চাচ্ছি যে আপনারা যখন ফার্স্ট যে ভেঞ্চারটা করছিলেন বা যে প্রোডাক্ট আপনারা ডেভেলপ করছিলেন, হোয়াট মোটিভেটেড ইউ টু ডেভেলপ দ্যাট স্পেসিফিক প্রোডাক্ট? Okay. প্লাস ওই প্রোডাক্টটা যখন আপনারা মার্কেটেবল করতে যাচ্ছিলেন তখন কি ধরনের চ্যালেঞ্জেস আপনি ফেস করছেন, আউটকাম মানে চ্যালেঞ্জেস গুলাকে ফিক্স করার জন্য যে সলিউশনগুলো আপনারা ডেভেলপ করছিলেন, হাউ ডিড ইউ কাম আপ উইথ দোজ সর্ট অফ সলিউশনস? আপনার রিসার্চ এরিয়া বা ওয়ার্ক অ্যারাউন্ডস গুলা। ওকে, তো আমাদের প্রথম যে প্রোডাক্টটা সিগনিফিকেন্ট প্রোডাক্ট বলা যায়, এর আগে আমরা অনেক ডিজিটাল প্রোডাক্ট ছোট ছোট তৈরি করছি। আমাদের প্রথম সিগনিফিকেন্ট প্রোডাক্ট যেটা ছিল, তো সেটা ছিল একটা ওয়েব বেসড সফটওয়্যার, যেটাকে আমরা এখন সফটওয়্যার এজ এ সার্ভিস বলি, যেটা দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মোডে ইউ ক্যান ক্রিয়েট এ ভিডিও আউট অফ ইমেজেস। এবং ওটা একটু অ্যাডভান্স ছিল যে ওটার ভিতরে ট্রানজিশন, অডিও এবং ফ্রেমগুলা আগে পিছে করা, কাট করা, এইটা ছিল। তো আমরা এটার নাম দিয়েছিলাম হলো টিউবার প্রো। ইট কেম ফ্রম অবভিয়াসলি দ্য আইডিয়া অফ ইউটিউব। সো টিউবার প্রো আমরা যখন ডেভেলপ করি, তো এটা যখন আমরা লঞ্চ করব, দ্যাট ওয়াজ এ বিগ লার্নিং মোমেন্ট ফর আস। যে আমরা যখন এটা আমরা যখন ডেভেলপ করি, তখন আমরা ঢাকাতে দুজনই গ্র্যাড স্টুডেন্ট, একসাথেই ছিলাম, গ্র্যাড স্টুডেন্ট ছিলাম। তো আমরা যখন লঞ্চ করতে যাব, তখন আমরা কাছে প্রথম যে চ্যালেঞ্জটা আসলো যে আমরা এটা সেল করব, হাউ আর উই গোয়িং টু কালেক্ট দ্য মানি ফ্রম দ্য কাস্টমার্স, এটা একটা। দ্বিতীয়টা হলো আমরা ঢাকায় থাকি, কিন্তু আমাদের বিক্রি করতে হবে ইউএসএ, নর্থ আমেরিকা আর ইউরোপ, ক্রস বর্ডার গ্লোবাল মার্কেটে। বিকজ আমরা যখন R&D করতেছিলাম, তখন আমরা দেখতেছিলাম যে এটার মেইন কনজিউমার বা কাস্টমার গ্রুপটাই হলো যারা ওয়েস্টে থাকে। বাংলাদেশে তখনও এটা অত there was no market at all. তো আমরা ডেভেলপ করার পরে আমরা যখন বিক্রি করতে যাব, তখন we had this challenge যে how are we going to collect the money. তো we figured out যে টাকাটা কালেক্ট করার জন্য আমাদের কিছু পেমেন্ট প্রসেসর দরকার। ফর এক্সাম্পল, তখন ছিল পেপাল। তো আমরা সরি আমি ইন্টারাপ্ট করছি, কোন ইয়ারের দিকে কথা বলছি? এটা 2010 সাল, রাইট। if I'm not wrong, ওই টাইমটাতে এই ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্টে বাংলাদেশে এত মানে ফ্যামিলিয়ার ছিল না সব সলিউশনস গুলা। সো it's a big struggle. হ্যাঁ, it was a very big struggle. এটা ফ্যামিলিয়ার ছিল না, প্লাস হলো যেটা সমস্যা ছিল সেটা হলো পেমেন্ট প্রসেসিং কোম্পানিগুলো ওয়ার্কস লাইক এ ব্যাংক, সো দে নিড KYC ইনফরমেশন। তো বাংলাদেশে যেহেতু ওরা সার্ভিস প্রোভাইডই করে না, সো দে ডিডন্ট হ্যাভ এ KYC ফর বাংলাদেশি পিপল। তো বাংলাদেশ থেকে এটা ব্যবহার করাটার কোনো সুযোগ ছিল না। তো আমরা আমাদের বিদেশে থাকা আত্মীয় স্বজনদেরকে রিকোয়েস্ট করলাম, এন্ড a kind person gave us their PayPal account to collect the payment. তো আমরা খুব এক্সাইটেড হয়ে লঞ্চ করলাম, এন্ড ইট ওয়াজ এ মানে ইট গেইন সাম গুড ট্র্যাকশন। লাইক আমরা প্রথম 5-6 দিনের ভিতরে আমরা প্রায় 400টা সাবস্ক্রিপশন বিক্রি করি। তো 400টা সাবস্ক্রিপশন বিক্রি করি, আমরা এক্সাইটেড যে উই আর গোইং টু স্কেল ইট আপ। কিন্তু যেটা হয় যে ওই পেমেন্ট যখন আসা শুরু করে, তখন আমাদের ওই রিলেটিভের পেপালটা ব্লক করে দেয় পেপাল, কারণ পেপাল
takes these things very seriously, যে একজনের অ্যাকাউন্ট এক জায়গায় ব্যবহার হওয়া বা বিজনেস এন্টিটি ছাড়া ব্যবহার হওয়া পার্সোনাল অ্যাকাউন্ট, তো যখন এটা হয় দ্য হোল ভেঞ্চার মানে বন্ধ হয়ে যায়, কারণ এটা আসলে পেমেন্ট প্রসেস না করতে পারলে আমরা কাস্টমারদের জন্য সার্ভার গুলো মেনটেন করতে পারবো না, সার্ভার মেনটেন না করতে পারলে আমরা সার্ভিসটা দিতে পারবো না। সো ইট ওয়াজ এ বিগ লার্নিং মোমেন্ট, যে আমরা তখনই বুঝতে পারি যে উই হ্যাভ টু লিভ বাংলাদেশ টু ইফ উই ওয়ান্ট টু পারসিউ দ্য আইডিয়া অফ বিল্ডিং এ কোম্পানি। রাইট, আমার আসলে আপনি শেষে বলে দিয়েছেন যে কেন আপনি মুভ করছেন। ইট ওয়াজ মাই মানে ইট ওয়াজ সাপোজ টু বি মাই সেকেন্ড কোশ্চেন, যে কেন, হোয়াট মোটিভেটেড ইউ টু মুভ টু প্যারিস। Then again, since we're talking about back in 2010, the question that I have, ওই টাইমে আপনার যে product, because anyone can come up with a product. The one of the most important part of the business হচ্ছে যে how do you market your product. So seeing is believing. The more you are exposed with your client, তত বেশি হচ্ছে আপনার প্রোডাক্টের সেলিবিলিটিটা বাড়বে, রাইট? Exactly. So back in 2010, এখন যেই মার্কেটিং এর যে ধরনের টুলস গুলো আছে, অনেক এআই ড্রিভেন অনেক টুলস, অনেক কিছু আছে। সো বাট 2010 সালে ওইটা ছিল না। তো ওই টাইমটাতে আপনি হাউ ডিড ইউ ম্যানেজ ইট? ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, বিকজ আপনি যে বললেন যে প্রথম ইয়াতেই আপনারা 400 ইউজারের একটা মার্ক রিচ করে ফেলছিলেন। সো ইট ওয়াজ এ বিগ মার্ক। তো এই জিনিসটা কিভাবে করছেন, যে এই মার্কেট গুলাকে আপনারা অ্যাট্রাক্ট করছেন কিভাবে ব্যাক ইন 2010? ওকে, সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ হলো মার্কেটিং যদি আমরা ইফ উই বয়েল ডাউন দ্য আইডিয়া অফ মার্কেটিং, মানে বয়েলস ডাউন টু ওয়ান সিম্পল থিং, যে ফাইন্ড ইউর ক্রাউড অ্যান্ড ডিসপ্লে ইউর প্রোডাক্ট। তো আমরা ইউজুয়ালি সবসময় বুটস্ট্র্যাপ এবং এক্সট্রিমলি লিন ওয়েতে প্রোডাক্ট ডেভেলপ করি এবং টিম ডেভেলপ করি। তো এটার কারণে আমাদের কখনোই সেরকম বড় কোনো মার্কেটিং বাজেট থাকে না। তো আমরা যেটা করি সেটা হলো যে মার্কেটিং এর ক্ষেত্রে উই ট্রাই টু আইডেন্টিফাই দ্য পটেনশিয়াল ক্রাউড অফ আওয়ার ক্লায়েন্টস ইন ডিফারেন্ট কমিউনিটিজ, লাইক in forums, in Facebook groups, or in particular marketplaces, or in particular app store like Shopify app store or Google Chrome store, এবং আমরা ওই অডিয়েন্স রিসার্চের উপরে বেস করে আমরা প্রোডাক্টটা ডেভেলপ করি, সো দ্যাট আমরা ওই চ্যানেলগুলো লেভারেজ করতে পারি টু অ্যাকোয়ার সাম কাস্টমার ফার্স্ট। এটা হেল্প করে ভ্যালিডেট, বাট ইটস নট এ ভেরি গুড ওয়ে টু স্কেল আপ, কারণ কমিউনিটি গুলো ইউজুয়ালি খুব বড় হয় না। সো আপনার it's a pretty good way to start, but to scale up you have to go to traditional marketing routes, like Of course. search engine optimization or display advertisement. Right. So like even though যে right now যে মার্কেটিং এর যে অপশনস গুলো আমাদের আছে, I'm talking from the eye of an entrepreneur who lives in Bangladesh at the moment and who doesn't have any money to market his or her product. তো ওদের জন্য এটা খুব ভালো একটা মেসেজ, বিকজ ইউ ডোন্ট নিড টু স্পেন্ড আ লট অফ মানি অনেক মার্কেটিং টুলস এর ইয়েতে। আপনি যেই ওয়েতে করে গেছেন, এটা দ্যাট প্রুভস ইউর ক্রেডিবিলিটি, ইউর প্রোডাক্টস ক্রেডিবিলিটি, অ্যান্ড ইভেনচুয়ালি আপনার ইফ ইউর প্রোডাক্ট ইজ গুড অ্যান্ড গুড রেকগনিশন থাকে, তাহলে আলটিমেটলি ইউ উইল বি দেয়ার। Of course. Sure. The next question হচ্ছে যে মুনতাসির ভাই, at some point আপনি ডিসাইড করছেন যে you should move to Bangladesh just because আপনার পেমেন্টের যে ফ্লুইডিটিটা সেটা হ্যাম্পার হচ্ছিল বাংলাদেশে থাকা অবস্থায়। My question is why France? Because you could have gone to US, Canada, China, I don't know, maybe any other countries in Europe, but why France? Sorry, আমি আরেকটা ইয়ে আছে যে even ফ্রান্সেও যে আসছেন, how was the process, like এখানে কিভাবে আপনি বুঝতে পারছিলেন যে না আসলে ফ্রান্সই হচ্ছে আপনার সেকেন্ড স্টপ? ওকে, সো আমাদেরও ইচ্ছা ছিল অবশ্যই টু মুভ টু ইউএসএ এন্ড স্টার্ট এ কোম্পানি ইন সিলিকন ভ্যালি, বিকজ এভরিওয়ান ডাজ দ্যাট। কিন্তু আমরা ফ্রান্সে আমি আসছি 2 বার, রিলোকেটেড হয়েছি। প্রথমবার আমি রিলোকেটেড হই 2016 সালে। আমরা ফ্রেঞ্চ গভর্নমেন্টের একটা স্টার্ট আপ চ্যালেঞ্জ জিতি
এবং ওটার 1 বছরের ইনকিউবেশনের অ্যাটেন্ড করার জন্য আমি প্যারিসে মুভ করি। সো প্রথমবার ইট ওয়াজ বাই চান্স যে ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্পন্সর্ড আস অ্যান্ড উই কেম টু লার্ন স্টার্ট আপ অ্যান্ড থিংস হিয়ার। তারপরে ওই বছর 2017-তে আমি আবার ঢাকা চলে যাই এবং ঢাকায় আমাদের অফিস শুরু করি এবং ওটা 20-25 জন এমপ্লয়ি হায়ার করি এবং ওটা রান করি টিল কোভিড। তো কোভিডের সময় আমাদের ওই এজেন্সিটা আমরা বন্ধ করে দিই। তো এরপরে আই ওয়াজ লুকিং ফর সাম আদার প্লেসেস টু মুভ, বিকজ ঢাকায় আমার তখন আর কোনো টিম নাই এবং আই ডু নট হ্যাভ অ্যান অ্যাঙ্কর দেয়ার। সো আমি এবং আমি একটা নতুন কোম্পানি লঞ্চ করার জন্য চেষ্টা করতেছিলাম। তো তখন আমি আবারও ফ্রান্স চুজ করি এবং দিস টাইম ইট ওয়াজ এ ভেরি কনসাস চয়েস। কারণ হলো আমি আগে প্যারিসে ছিলাম। I know it's not the center of the startup world or technical world, but it's a very good place to live. Right. Especially if you live with your family. এখানে work life balance ভালো, এখানে living cost moderate comparing to other countries. French social security system is very good এবং French government is very pro startup. They have a lot of different schemes to help startups grow এবং এজন্য আমার 2022 সালের যে রিলোকেশনটা এটা ছিল কনসিয়াস, all because of these reasons. কোনো ইয়ে আছে, রিগ্রেট আছে নাকি? কোনো রিগ্রেট নাই। আমি এখানে যে চ্যালেঞ্জগুলো ফিল করি এগুলো সব পার্সোনাল চ্যালেঞ্জ এবং আই থিঙ্ক ফর এক্সাম্পল লাইক লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ or coping up with the cold, এগুলো আমি যেটা মনে করি সেটা হলো যে এগুলা if I can overcome it, this thing creates a lot of value in my life. These are all positive changes. খুব সুন্দর দিকে যাচ্ছিল কিন্তু আমাদের সময়। সো বাট আমার আরো কয়েকটা প্রশ্ন আছে। সো থ্রু আউট দ্য জার্নি মইন, তুমিও তো মুনতাসির ভাইয়ের সাথে একসাথে অ্যাফিলিয়েটেড ছিলা। সো থ্রু আউট দ্য প্রসেস এই ট্রান্সফরমেশনে তোমার ইয়েটা কি ছিল, মানে হাউ ডিড ইউ কন্ট্রিবিউট অ্যান্ড চ্যালেঞ্জেস গুলা টুগেদার তোমরা কিভাবে সলভ করার চেষ্টা করতেছিলা ব্যাক দেন? এখানে কোলাবোরেশন এবং হচ্ছে লিডারশিপ এটা খুব ম্যাটার করে, রাইট? সো এটা একটা লম্বা টপিক, আমরা ইনশাআল্লাহ সামনে আবার এটা নিয়ে। মুনতাসির ভাই, আপনাদের কারেন্ট ভেঞ্চার তো হচ্ছে এখন প্যারিসের স্টেশন এফ এ স্টেশন। সো স্টেশন এফ সম্পর্কে একটু ব্রিফলি বলেন যে এখানে কেউ তার স্টার্ট আপ ইনকিউবেট করতে চাইলে কি কি করতে হবে, একটু আমাদেরকে কাইন্ডলি বলেন। আচ্ছা, স্টেশন এফ খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এটা হলো অ্যাকর্ডিং টু স্টেশন এফ ওয়েবসাইট যে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টার্ট আপ ক্যাম্পাস। এখানে কারেন্টলি 1000টা স্টার্ট আপ এবং স্কেল আপ স্টেশন এবং প্রায় 3000 এমপ্লয়ি কাজ করে উইদিন দিস ক্যাম্পাস আর কি। তো এটা মূলত প্যারিসের বা ফ্রেঞ্চ টেকের সেন্টার অফ বা বিটিং হার্ট অফ ইনোভেশন। তো স্টেশন এফ এর ভিতরে এই ক্যাম্পাসটার ভিতরে প্রায় 35টা ডিফারেন্ট ইনকিউবেশন প্রোগ্রাম আছে রান বাই ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ অথবা কোম্পানিজ। তো স্টেশন এফ এ জয়েন করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো এই যে কোনো একটা ইনকিউবেশন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তাদের স্ক্রিনিং প্রসেসের ভিতর দিয়ে যে অ্যাকসেপ্টেড হলে ইউ ক্যান বি এ পার্ট অফ স্টেশন এফ। ইয়ারের কোন টাইমলাইনে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা ওপেন হয়? আচ্ছা, স্টেশন এফ এর যেটা ফ্ল্যাগশিপ ইনকিউবেশন প্রোগ্রাম সেটা হলো ফাউন্ডার্স প্রোগ্রাম। ওটা বছরে 2 বার 6 মাস পর পর এটার ইয়ে হয় রোলিং এনরোলমেন্ট। আর অন্যান্য যে ইনকিউবেটর গুলো আছে তারা মোটামুটি বছরে 3 মান্থ অথবা 6 মান্থস এই ইন্টারভালে প্রত্যেকে রিক্রুট করে। তো এটার জন্য সবচেয়ে ভালো প্রসেস হলো টু স্টে ইনফর্ম stationf.co, এই ডোমেনে ওদের সব নিউজগুলো থাকে, ওখানে টু কিপ অ্যান আই অন দ্যাট। জাস্ট লাইক শর্টলি এই টোটাল প্রসেসটা হতে মানে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে ডিফারেন্ট প্রসেসে ট্রানজিশন হয়ে ফুল ডিসিশনটা পেতে কিরকম সময় লাগে? It should not be more than 4 weeks. That's খুবই ফাস্ট। That's pretty fast. এছাড়াও স্টেশন এফ এ জয়েন করার আরেকটা অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে এখানে অনেক কোম্পানি কাজ করছে যে বিভিন্ন ফেজে।
তারা অনেক রিক্রুট করে। Right. আমাদের যারা ফ্রান্সে স্টুডেন্ট ভিসায় আসে বাংলাদেশ থেকে, তাদের জন্য এটা একটা ইন্টার্নশিপ অপরচুনিটির জন্য একটা ভালো Right. সোর্স হতে পারে। হ্যাঁ, রাইট সো হ্যাঁ যেহেতু স্টেশনে অনেকগুলা স্টার্টআপকে হোস্ট করে, সো এখানে জব ওপেনও অনেক বেশি থাকে। ওরা ফ্রেশ ব্রেইনস চায়, তো এটা একটা অনেক স্টুডেন্টদের জন্য এটা একটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম টু টু লার্ন নিউ থিংস, নতুন কোম্পানিগুলোর সাথে জয়েন করার জন্য ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম। মুন্তাসির ভাই, আমরা কাইন্ড অফ শেষের দিকে চলে আসছি। Do you have any tips for the entrepreneur in Bangladesh who wants to move to Paris or any other country? ওদের জন্য কোনো ইনপুট আছে আপনার? আমি আসলে প্রত্যেকটা ব্যবসায় তো অনেক বেশি ইউনিক টু ইটস কোর। তো আমি আমার যেই মার্কেটটা নিয়ে আমরা কাজ করি সবসময়, সেটা হলো গ্লোবাল। মানে উই নেভার সোল্ড এ সিঙ্গেল কপি অফ আওয়ার প্রোডাক্ট ইন বাংলাদেশ। তো রাইট, আমি বলবো যে যদি আমাদের ব্যবসার সাথে এই ধরনের নেচারের বিজনেস বাংলাদেশে ডেভেলপ করে এবং দে হ্যাভ এ গ্লোবাল অ্যাম্বিশন, দেন দে শুড ডেফিনেটলি রিলোকেট টু বিগার স্টার্টআপ এনভায়রনমেন্ট। কারণ এখানে লার্নিংটা খুব অ্যাক্সেলারেটেড হয় এবং বিজনেসের গ্রোথটাও অনেক বেশি ফাস্ট হয়। Right. আর বিজনেস বিল্ডিং ইজ এ বিগ রিসোর্স প্রবলেম। তো গভর্নমেন্ট যদি এই রিসোর্সগুলো প্রোভাইড না করে থ্রু রেগুলেশনস এন্ড থ্রু ডিফারেন্ট কাইন্ডস অফ বেনিফিটস, তাহলে ইটস ভেরি হার্ড ফর স্মল কোম্পানিজ টু কম্পিট উইথ লার্জ কম্পিটিটরস। লেভেল প্লেইং ফিল্ডটা আসে না। তো এই ফিল্ডটার জন্য আমি মনে করি যে ইউরোপ, ইউএসএ এটা খুব ভালো একটা ডেস্টিনেশন। বাট still everything boils down to everyone's business vision and mission. of course. যারা বাংলাদেশে very happy with their setup, I would recommend to continue it because relocation processটা is quite challenging এবং it's a time consuming process. Right. So আমার tips হলো figure out what is your mission. If it's a global ambition, then try to move at least top 3 or top 5 startup hub of the world like California, New York, Paris, London or Berlin. রাইট, সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ভিডিওর লিংকের নিচে আপনার লিঙ্কডইনটাও দিয়ে দিব, Okay. লিঙ্কডইনের লিংকটা দিয়ে দিব। সো এনি অডিয়েন্স ফ্রম দিস চ্যানেল, তারা যদি মঈন অথবা আমার নাম মেনশন করে, they might come to you for some tips or suggestions যদি কারো আরেকটু ডিটেইলে লাগে। Okay. So with all that, আমরা kind of like এখনই শেষ করব, but before we go, before we exit, আপনার one last single liner career goals এর মোটোটা আমাদেরকে যদি বলেন। Oh, it's very simple এবং খুব Right. বেশি ক্লিশে। সেটা হলো I live by the motto, if you do not ask, the answer is always no. So you have to keep knocking on doors to see where the opportunity is এবং you have to grab it to climb up the ladder. That's it. So এই মেসেজটার মানে হচ্ছে যে ফিল ফ্রি টু রিচ আউট টু হ্যাঁ, yes, of মুন্তাসির course. ভাই, যতক্ষণ পর্যন্ত না উনি নো বলতেছে অথবা ইয়েস বলতেছে। So with all that, we are closing today's session. Au revoir. Au revoir.